হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা বিষয় যেটা করাবো সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের 2022-এর কোশ্চেন পেপার। 2022-এর টেট টুর যে 30টা কোশ্চেন আছে সেই 30টা কোশ্চেন সলিউশন করব। দেখো, আমরা একটা সিরিজ স্টার্ট করেছি এখানে। বিগত যতগুলি কোশ্চেন মানে 2022, 2021 এবং 2019 টোটাল 8টা পেপারের কোশ্চেন আমি বলি তোমাদেরকে। 2022-এর কোশ্চেন পেপার, 2021, 19, 18-র 2টা পেপার হয়, 17, 16, 15, টোটাল 8টা পেপার এখন পর্যন্ত পরীক্ষা হয়, ঠিক আছে। এবং সেখানে থাকে টেট 1, টেট 2। এবার দেখো, প্রত্যেকটা পেপারে যদি তুমি লক্ষ্য করো, প্রত্যেকটা পেপারে 30টা করে কোশ্চেন আছে। যেমন আজকে আমরা 2022-এর আজকে যে কোশ্চেনগুলো করবো, 2022-এর যে টেট 2 এর 30টা করব, তারপরে 2021-এর করব, তারপর 2019-এরটা করব। এইভাবে এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ইয়ার। 8টা ইয়ারে টোটাল দেখো টেট 1-এ 30টা কোশ্চেন আছে এবং টেট 2-তে 30টা কোশ্চেন আছে। তাহলে 8টা ইয়ারে টোটাল 16টা কোশ্চেন, ঠিক আছে। টেট 1-এর 8টা, টেট 2-এর 8টা। এবার 16টা কোশ্চেন যে আছে, 16টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটার মধ্যে 30টা করে আছে। এই 16টা কোশ্চেন যদি প্রত্যেকটার মধ্যে 30টা কোশ্চেন থাকে, তাহলে 3 16 48, 480টা, মানে নিয়ার অ্যাবাউট 500 কোশ্চেন। 500 কোশ্চেন, মানে যে বিগত বছরের যে প্রত্যেকটা কোশ্চেন যদি সলিউশন করি, তো আমরা যে এখন যে প্ল্যান তোমাদের ক্লাসে, যে বিগত এই যে 500 কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন যাতে তোমরা পেয়ে যাও। আর দেখো, যারা এই 500 কোশ্চেন, এই যে বিগত বছর টেট 1 এবং টেট 2 মিলে যে 500 কোশ্চেন এসছে, এই 500 কোশ্চেন যদি সে ঠিকভাবে বুঝে যায় এবং শিখে যায়, আমি বলবো টেট 1 বলো বা টেট 2 বলো, তাদের 70% প্রিপারেশন হয়ে গেছে। আর 30% যে কনসেপ্ট বেজে আমাদের ক্লাসগুলি ফলো করলে হয়ে যাবে। আমি বারবার বলছি, এই যে 500 কোশ্চেন যে আমরা এখন শুরু করেছি, আজকে তো 2022-এর টেট 2টা করাবো। এই সবগুলি ইয়ার যদি প্রত্যেকটা কোশ্চেন ঠিকভাবে করো, বা আমরা যে ক্লাসটা তোমরা যদি 2বার বা 3বার ক্লাসটা রিভাইজ করতে পারো, একদম পেশেন্স সহকারে যদি 2বার বা 3বার তোমরা রিভাইজ করে নাও পুরো ক্লাসটি, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন, আমি বলবো চাইল্ড ডেভেলপমেন্টের 70% তোমার কাজ হয়ে গিয়েছে। তোমরা যদি কোনো বুক নাও, তোমরা বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট না। কারণ প্রিভিয়াস এর যতগুলো কোশ্চেন আছে সেগুলো তোমরা 2বার 3বার দেখে নিয়েছো। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে ক্লাসগুলি ফলো করবে, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ার আমরা টোটাল যদি আমরা সবগুলি ইয়ারের সলিউশন করি, টোটাল আছে এখানে 500 কোশ্চেন। এই 500 কোশ্চেন মানে 480টা, নিয়ার অ্যাবাউট 500। এই 500 কোশ্চেন ভালো করে করো, দেখবে চাইল্ড ডেভেলপমেন্টের কতটুকু স্ট্রং হয়। যাদের মনে হয় না চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজির মধ্যে আমার উইকনেস, দুর্বলতা আছে, তোমাদের পুরো দুর্বলতা সবকিছু চলে যাবে শুধু যদি তোমরা এই প্রিভিয়াস এর প্রত্যেকটা কোশ্চেন বুঝে আমার সাথে করে নাও, সাথে আমাদের কোর্সটা তোমরা যদি সাথে ফলো করো। তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট 3 খুব ভালো স্কোর হবে, এটা আমি আশা রাখছি। আর তোমরা যদি আমার কথা মতো এই জিনিসটা ফলো করো, 100% শিওর চাইল্ড ডেভেলপমেন্টে তোমার একটা বেটার রেজাল্ট হবেই হবে, ঠিক আছে। তো আর দেরি না করে আমরা শুরু করছি। আজকে কি করব 2022-এ, তারপরে করব 2021, এভাবে চলবে, ঠিক আছে। টেট 1 প্লাস টেট 2 দুটোটা কিন্তু করতে লাগবে আমাদের। টেট 1 এবং টেট 2 যে চাইল্ড ডেভেলপমেন্টের সিলেবাস অলমোস্ট সেম, 95% সিলেবাস সেম, ঠিক আছে। টেট 1 এর যে কোশ্চেন টেট 2 তে সেই কোশ্চেন আসতে পারে। টেট 1 এর টেট 2 এর কোশ্চেন টেট 1 এ আসতে পারে, টেট 1 এর কোশ্চেন টেট 2 তে আসতে পারে, ঠিক আছে। তো আজকে আমি টেট 2 করাবো, তুমি টেট 1 এর তুমি এটা ভাববে না
যে ট্যাট ওয়ান এই কোশ্চেন আসবে না, এই কোশ্চেন রিলেটেড আসতেই পারে, ঠিক আছে। আর কোশ্চেনগুলো কিন্তু আমরা ডিটেলসে ভালোভাবে দেখবো, ঠিক আছে, বুঝে যাবে অ্যাকচুয়ালি কতটুকু কঠিন এবং কিভাবে তোমাদের প্রিপারেশন করতে লাগবে। আর যদি কেউ না এই 500 কোশ্চেন করেও পরীক্ষা দিতে চলে যায় না, আমি বলবো খুব ভালো একটা স্কোর আসবে, আর কিছু করতে লাগবে না। যদি বলেন না এই 500 কোশ্চেন ভালো করে প্রিপারেশন করে নিয়েছে, তাদেরও কিন্তু ভালো একটা স্কোর আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো 2022-এর চাইল্ড ডেভেলপমেন্টের পার্টের টেট 2-তে যে প্রথম কোশ্চেনটা এসেছে, এখানে কি বলেছে যে বৃদ্ধি ও বিকাশের হার অপশন দিয়েছে অভিন্ন নয় মানে ভিন্ন। প্রথম অপশনটা কি দিয়েছে? অভিন্ন নয় মানে ভিন্ন। তারপরে দিয়েছে অভিন্ন মানে ভিন্ন নয়, ঠিক আছে। প্রাকৃতিকভাবে সম্পূর্ণ বিপরীত বা উপরের কোনোটি নয়। দেখো প্রথম কথা, অভিন্ন নয় মানে কি? ভিন্ন মানে সমরূপ নয়। একটা কথা আমার বুঝতে লাগবে যে বৃদ্ধি কি, ঠিক আছে। দেখো বৃদ্ধি হচ্ছে অনলি কোয়ান্টিটি মানে পরিমাণ, কি পরিমাণ। আর বিকাশ হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ প্লাস কোয়ালিটি। কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি হচ্ছে আমার বিকাশ। বিকাশ বলতে দেখো একটা বিষয় আছে যে কি পরিমাণ বাড়লো, এটা হচ্ছে শুধু বৃদ্ধি। এখানে কিন্তু বৃদ্ধিটাও কিন্তু বিকাশের মধ্যে পড়ে, ঠিক আছে। কতটুকু পরিমাণ বাড়লো যে পরিমাণটা, এটা হচ্ছে শুধু বৃদ্ধি। আর বিকাশের মধ্যে কি পরিমাণ প্লাস কোয়ালিটি বা কি রকম পরিবর্তন হলো, যে কোয়ালিটিটা কি রকম, এটা হচ্ছে আমাদের বিকাশ। তো বিকাশ এবং বৃদ্ধি দুইটা কি অভিন্ন নয় মানে ভিন্ন জিনিস, ঠিক আছে। বৃদ্ধি যে কোয়ান্টিটিটা কিন্তু বিকাশ, কিন্তু বিকাশটা সম্পূর্ণভাবে বৃদ্ধির মধ্যে পড়ে না। তো এইভাবে আমরা বলতে পারি অপশন এ হবে এই কোশ্চেনের আনসার, ঠিক আছে। চলো এবার দেখি আমাদের সেকেন্ড কোশ্চেন কি এসছে, যে মানব জীবনের বিকাশ অনিশ্চিত নাকি অনুমানযোগ্য নয়। সি অপশন দিয়েছে অনুমানযোগ্য, ডি দিয়েছে উপরের কোনোটি নয়। মানব জীবনের বিকাশ কি প্রেডিক্টেবল নাকি আনপ্রেডিক্টেবল, এটা আমার জানতে কোশ্চেন করেছে। দেখো মানব জীবনের বিকাশকে কিন্তু 4-5টা ধাপে বিভক্ত করেছে, যেমন ইনফেন্সি, চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, এরকম ভাবে বিভক্ত করা হয় বিকাশ। তার মানে কি বিকাশটাকে প্রেডিক্ট করা যাচ্ছে যে কোন ইয়ার পর্যন্ত কতটুকু বিকাশ হবে, কোন ইয়ার পর্যন্ত সে কথা বলতে পারবে, কোন ইয়ারে সে বুঝতে পারবে। তার মানে কি বিকাশটা কি প্রেডিক্টেবল, রাইট। তাহলে আমরা এই যে 2 নম্বর মানব জীবনের বিকাশ, সেটা কি অপশন সি হবে এটার কারেক্ট অ্যান্সার, অনুমানযোগ্য মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল, রাইট। চলো এবার দেখি আমাদের থার্ড কোশ্চেন। বলেছে গড়পড়তা হিসাবে জন্মের সময় একটি শিশুর পরিমাণ, একটা শিশুর আমি বলছি মনে রাখবে যে হাইট হয় 19 থেকে 20 ইঞ্চ, আর আমি যদি এটাকে সেন্টিমিটারে বলি 48.2 থেকে 50 সেন্টিমিটারে পড়ে। দেখো পরীক্ষার মধ্যে কিন্তু এখানে সেন্টিমিটারে দিয়েছে, অপশনগুলি যে দিয়েছে কিসে দিয়েছে সেন্টিমিটারে, কিন্তু তোমাদের কিন্তু ইঞ্চিতে আসতে পারে, ঠিক আছে। তো সেন্টিমিটারও মনে রাখতে লাগবে, ইঞ্চিটা মনে রাখবে। মনে রাখবে জন্মের সময় অ্যাভারেজ মানে গড় পড়তা গড়ে 19 থেকে 20 ইঞ্চের মধ্যে থাকে বা 48.2 থেকে 50 এর মধ্যে থাকে। এখানে দেখো এই যে উচ্চতাটার সাথে কিন্তু কোনোটাই মিল নেই। এখানে সেন্টিমিটার দিয়ে 32 35, আর আমরা জানি কি 48.2 থেকে 50। এখানে দিয়েছে 40 to 45, 50 to 60, তাহলে এখানে তো কোনোটাই নেই। হাইট মানে যেটা উচ্চতা এটা তো মিলছেই না, ওয়েটও মিলবে না। ওয়েট দেখো
যে ওজন হয় 2.4 কেজি থেকে 4 কেজি পর্যন্ত, অলমোস্ট 2 কেজি থেকে 4 কেজির মধ্যে। এটাও কিন্তু এখানে কোনো অপশনে দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা এটাই বলবো এখানে যে এ বি সি তিনটা অপশনই রং, তাহলে আমরা অপশন ডি হবে এটার কারেক্ট অ্যান্সার, যে উপরের কোনোটাই নয়, ঠিক আছে। চলো তারপরে দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নিজে কিছু কিছু কোশ্চেন গেস করবে, যখনই মনে হবে না যে কোশ্চেনের আনসারটা গেস করে দেখি, তখন কি হবে, তুমি যে মাত্র গেস করলে আর হলো বা হলো না, হয় তুমি একটু খারাপ লাগবে যারে হয়নি, বা একটু ভালো লাগবে আরে আমি গেস করলাম এটা হয়ে গিয়েছে, এইসব বিষয়গুলি না কিছু কিছু কোশ্চেন তোমার মনে রাখবে। তো যখনই আমি কোশ্চেন গুলি আসছে, তুমি পারো না পারো, এ বি সি ডি দেখি কোনটা হয়, আমি নিজে থেকে গ্যাস করি, ওই রকম ভাবে তুমি একটা গ্যাস করতে পারো, ঠিক আছে। চলো দেখো এই কোশ্চেনটা আমরা করাচ্ছি। এখানে কি বলেছে, বংশগতির সাথে সম্পর্কিত থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজমের প্রবক্তাকে। এটা তো আমরা জানি কি, বংশগতির সাথে সম্পর্কিত থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজম, সবসময় এটা মুখস্থ করানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেট 2 তে আসছে, টেট 1 এর সামনের বার আসতে পারে, এবার তোমাদের সামনের এক্সাম এরকম আসতে পারে যে ওয়াইজম্যান বংশগতি সম্পর্কিত কোন থিওরিটি বা কোন কথাটি বলেছেন, কি বলেছেন, থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজমের প্রবক্তা। তো ওয়াইজম্যান কি করেছেন সেটা আসবে, আর এখানে থিওরিটা কে বলেছে সেটা আসছে। তোমাদের সময় কোশ্চেনটা ঘুরিয়ে আসবে, কোনো একটা কোশ্চেন কোন একটা ইয়ারে আসছে মানে কি জানো, সেই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে 4 নম্বর কোশ্চেনের আনসারটা হয়ে যাবে বি। সব সময় মনে রাখবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলি আছে, যে কোনো এক্সাম দাও, টেট এক্সামের জন্য বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে একটা বাইবেল, ঠিক আছে, যেটা তোমার মাস্ট পড়তেই লাগবে এবং করতেই লাগবে। আমি বলছি আমাদের যে এই যে সিরিজে যে 500 কোশ্চেন আছে টোটাল, যে 8টা পেপার 16টা, ঠিক আছে, 8টা ইয়ারে টোটাল 16টা পেপার এসছে টেট 1 টেট 2 মিলে, এগুলো যদি কেউ সবটা করা যায়, বারবার বলছি 70% প্রিপারেশন ওইখানেই শেষ। চলো তারপর দেখি। হ্যাঁ দেখো কি বলেছে, the environment is everything that affects the individual except his genes। এই কথাটি কে বলেছে, environment is everything that affect the individual except his gene, এই কথাটি কে বলেছে। এখানে 4টা অপশন দিয়েছে, কি এ হচ্ছে উডওয়ার্থ এন্ড এবং মার্কুইস, ডগলাস, হল্যান্ড, বোরিং, ল্যান্ডফিল্ড এন্ড ওয়েল্ট। এদের কেউ নয়, এই অপশনের আনসারটা হবে এদের কেউ নয়। কারণ আমরা জানি the environment is everything that affect the individual aspect his genes, এই কথাটি বলেছেন অ্যানি আনাস্তাসি, ঠিক আছে, এই কথাটি বলেছেন অ্যানি আনাস্তাসি। এদের কেউই কিন্তু the environment is affect everything except his gene, এই যে থিওরিটা, এটা শুধু কে বলেছেন, অ্যানি আনাস্তাসি। আর এই অপশনগুলির মধ্যে নেই, সুতরাং এই অপশনের এই কোশ্চেনের আনসারটা কি হয়ে যাবে, অপশন ডি, ঠিক আছে। চলো তারপর দেখি। হ্যাঁ এখানে কি বলেছে, বাইগোটস্কি কে ছিলেন, বাইগোটস্কি কি সুইস বিজ্ঞানী ছিলেন, জার্মান বিজ্ঞানী মনোবিজ্ঞানী ছিলেন, নাকি আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন। মনে রাখবে বাইগোটস্কি ছিলেন রাশিয়ান মনোবিজ্ঞানী, ঠিক আছে, রাশিয়ান মনোবিজ্ঞানী, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ইয়ারে কোশ্চেনটা এসছে যে বাইগোটস্কির ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবে। তো যদি রাশিয়ান মনোবিজ্ঞানী হয় তাহলে বলো এখানে অপশন এ কারেক্ট হবে না, অপশন বি না, অপশন সিও না, তাহলে অপশন তিনটা রং, অপশন ডি হচ্ছে এটার কারেক্ট আনসার, উপরের
কোনোটি নয়, রাইট। তারপরে দেখো পিয়াজেটের পুরো নাম কি? ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি আশা করি। এটার আনসার হবে জিন উইলিয়াম ফার্স পিয়াজেট। জিন উইলিয়াম ফ্রিটজ পিয়াজেট হচ্ছে পিয়াজেটের পুরো নাম। আমরা কিন্তু শুধু এটাই পড়ি যে বাইগোটস্কি, পিয়াজেট, ওদের পুরো নামটা কিন্তু অনেকেই জানে না। দেখো পুরো নাম পর্যন্ত কোশ্চেন আসতে পারে। তো সবগুলো যেগুলি সায়েন্টিস্ট মানে যেগুলি মনোবিজ্ঞানী বা বিশেষজ্ঞরা আছে প্রত্যেকের পুরো নামটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে রাখতে লাগবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে আমরা এটা বুঝতে পারি যে আমাদের কোন কোন জিনিসগুলি ভালো করে দেখতে লাগবে। দেখো ভালো করে 2022-এ কি কি এসছে, যে কোন থিওরিটা কে দিয়েছে, এই কোশ্চেনগুলি আসছে। কোন সায়েন্টিস্টের বা কোন মনোবিজ্ঞানীর কোথায় তার বাড়ি, ঠিক আছে, কোন দেশের থেকে সে বাস করে এবং সে কোন দেশের মানে নাগরিক, অনেক কিছু সায়েন্টিস্টের বিষয়। এবং সায়েন্টিস্ট বা যে মনোবিজ্ঞানী আছে ওদের কি কি জিজ্ঞেস করেছে, ওদের পুরো নাম কি। তো এই পয়েন্টগুলো কিন্তু আমরা বুঝতে পারি প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে যে কি কি কোশ্চেন আসতে পারে, এবং কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলি আবার আসতে পারে, মনে রাখবে। তারপর দেখো পিয়াজেট কে ছিলেন। দেখো পিয়াজেট ছিলেন, এটা ঠিক, যে সুইস বিজ্ঞানী। পিয়াজেট কে ছিলেন? একজন সুইস সাইকোলজিস্ট। ঠিক আছে, পিয়াজেট ছিলেন, পিয়াজেট ওয়াজ এ সুইস সাইকোলজিস্ট। এগুলি আমাদের মনে রাখতে হবে, এখানে কিছু বুঝার কিছু নেই, এটা আমাদের মনে রাখতে লাগবে। কোলবার্গ কে ছিলেন? কোলবার্গ ছিলেন একজন আমেরিকার মনোবিজ্ঞানী, এটা মনে রাখবে। আমি আবার বলছি, বাইগোটস্কি রাশিয়ান, কোলবার্গ আমেরিকান। দেখো রাশিয়া এবং আমেরিকা এই দুইটা দেশ কিন্তু একটা আরেকটার ভিলেন, ঠিক আছে, একজন আরেকজন পছন্দ করে না, এরকমই তো আমরা জানি না রাশিয়ার এবং আমেরিকার বিষয়টা। কিন্তু রাশিয়ার মধ্যে এরকম ব্যক্তি আছে যে নাকি চাইল্ড ডেভেলপমেন্টের উপর অনেক ভালো বিস্তারিত বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেম আমেরিকারও। তো এটা মনে রাখবে, এই যে কোলবার্গ হচ্ছে আমেরিকান মনোবিজ্ঞানী এবং বাইগোটস্কি হচ্ছে রাশিয়ান মনোবিজ্ঞানী। আর পিয়াজেট কে ছিলেন? পিয়াজেট হচ্ছে সুইস মনোবিজ্ঞানী। ঠিক আছে, কোলবার্গের পুরো নাম কি? লরেন্স কোলবার্গ। কোলবার্গের পুরো নাম কি? লরেন্স কোলবার্গ। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে, শিক্ষার্থীদের মধ্যে থাকা বৈষম্য সর্বদা যে আকার ধারণ করে তা হলো নরমাল কার্ভ, ফ্রিকোয়েন্সি, পলিগন, স্কিউনেস। ঠিক আছে, সবসময় এটা মনে রাখবে, এইগুলি কোনোটাই ফলো করে না, মানে এদের উপরের কোনোটাই নয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং দ্য স্টুডেন্ট অলওয়েজ ফলো দ্য প্যাটার্ন অফ নরমাল কার্ভ, ফ্রিকোয়েন্সি, পলিগন, স্কিউনেস, নান অফ দ্য অ্যাবভ। কোনোটাই ফলো করে না। দুইটা স্টুডেন্টের মধ্যে ধরো একজন রাম একজন শ্যাম, ঠিক আছে, এই দুইটা স্টুডেন্ট এর মধ্যে যে পার্থক্যটা বলছে, পার্থক্যটা নাকি কোন একটা কার্ভ বা পলিগন বা স্কিউনেস এইগুলির উপর ডিপেন্ড করে। আমরা জানি যে দুইটা স্টুডেন্টের মধ্যে কোনো বিষয় মানে যে পার্থক্যটা হবে সেটা কোনো গ্রাফ বা কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না, তাহলে নান অফ দ্য অ্যাবভ হবে নাম্বার 11 কোশ্চেনের আনসার। ঠিক আছে, চলো। আর এসব বিষয়গুলো ডিটেইলসে আমাদের যে প্রতিজ্ঞা 1.0 কোর্স আছে সেখানে তো পাবি, যে প্রত্যেকটা বিষয় যে কিরকম দুইটা স্টুডেন্টের মধ্যে বৈসাদৃশ্য থাকলে সেটা কিভাবে তাহলে প্রকাশ করা হয়, কোন গ্রাফের সাহায্যে কিভাবে, ওইগুলি আমরা প্রতিজ্ঞা 1.0 ডিটেইলসে যেখানে আমরা করবো সেগুলি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, বুদ্ধির অভিজ্ঞা গঠন আন্দোলনের জনক কাকে অভিহিত করা হয়? পিই বার্নন, এল থার্স্টন, জিএইচ থমসন। কে? এটারও আনসার উপরের কোনোটাই নয়, এটার আনসার হবে অ্যালফ্রেড বিনেথ। মনে রাখবে, অ্যালফ্রেড বিনেথ হচ্ছে এই যে ইন্টেলিজেন্ট টেস্ট
construction movement, the father of intelligent test construction movement, father কে আলফ্রেড বিনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন আলফ্রেড বিনেট। ঠিক আছে, কি করেছে দেখেন, দ্য আর ওকে কি বলে অভিহিত করা হয়, the father of intelligent test construction, the father of intelligent test construction হচ্ছে আলফ্রেড বিনেট। মানে বুদ্ধির অভিজ্ঞ গঠন আন্দোলনের জনক কাকে বলে, জনক কাকে বলা হয়, আলফ্রেড বিনেট। ঠিক আছে, এখানে অপশন তো তিনটা দিয়েছে, এখানে তো আলফ্রেড বিনেট নেই, তাহলে উপরে এখানে উপরের কোনোটাই নয়, তাহলে আনসার কি হয়েছে, অপশন ডি, এদের কেউই নয়, রাইট। চলো তারপর দেখি, হ্যাঁ 13 নাম্বার কোশ্চেন, এটা দেখো, আর্মি বিটা টেস্ট হলো একটি গ্রুপ নরমাল ইন্টেলিজেন্ট টেস্ট, অপশন সি হচ্ছে এটার কারেক্ট আনসার। আর্মি বিটা টেস্টও আমরা ডিটেইলসে প্রতি 1.0 কোর্সে আলোচনা করব। এখন একটু জেনে নাও আর্মি বিটা টেস্টটা কি, একটা নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, গ্রুপ নরমাল, দেখো ভার্বাল যেগুলি হচ্ছে কি যে ওয়ার্ড ওয়াইজ, আর এখানে নরমাল মানে উইদাউট এনি ওয়ার্ড যে ইন্টেলিজেন্ট টেস্ট করা হয় সেটাকে বোঝায়। এইটা আমরা ডিটেইলসে প্রতি 1.0 কোর্সের মধ্যে বিভিন্ন ক্লাসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখন এটা মনে রাখো, আর্মি বিটা টেস্ট হলো একটি গ্রুপ নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট, রাইট। চলো তারপর কোশ্চেনটা দেখি, হ্যাঁ কি বলেছে, সিআইই নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিজ্ঞার যিনি মূল নির্মাণকারী তিনি হলেন জে.ডব্লিউ. জেনকিন্স। মনে রাখবো কে, জে.ডব্লিউ. জেনকিন্স। দেখো আমি যতগুলি কোশ্চেন করেছিলাম, বারবার বলছি কোশ্চেনগুলি 2বার 3বার রিপিট করবে আমি যা যা পড়াচ্ছি, আর এইগুলি মনে রাখার শুধু একটাই রাস্তা, বারবার পড়তে লাগবে, বারবার দেখতে লাগবে। তোমরা ভিডিওটা 2বার 3বার, ক্লাসটা 2বার 3বার দেখো, আর নোট করতে লাগবে না, এমনি তোমার সবগুলি মনে থাকবে। ঠিক আছে, কারণ কোশ্চেনগুলি থাকবে এমসিকিউ প্রশ্নের মধ্যে, এবং তোমার যে উত্তর সবটা থাকবে, দেখলেই মনে পড়ে যাবে। 2-3বার ক্লাসটা দেখবে, দেখবে তোমার সবকিছু মনে হয়ে যাবে। এইগুলি মনে রাখার শুধু একটাই রাস্তা, বারবার করতে লাগবে। আর বারবার করলে কিভাবে তোমাকে এফেক্ট করে এটা আমি বলবি তোমাদের। দেখো তুমি কোনোদিন তোমার বন্ধুর নাম বলবে, বা তোমার বাড়ির তোমার যে ছোট ভাই বোন, কাকা কাকি, মা মার বাবা, এই নামগুলিকে তুমি কোনোদিন বলবে, বলবে না। কেন বলবে না? কারণ ওই নামগুলি বারবার তুমি শুনেছো। তোমার নামও তুমি বলবে না, কেন? তুমি বারবার শুনেছো। তো এইসব জিনিস যদি তোমার মনে রাখতে কষ্ট হয় না, তুমি বারবার শুনো, আপনি এগুলি মনে থাকবে, কোনোদিন ভুলবে না। ভিডিওগুলি বারবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেনটা দেখি। হ্যাঁ, ব্যক্তির যার উপজাত ফল হিসেবে গড়ে ওঠে তা হলো, এটা তো আমরা জানি, বংশগতি ও পরিবেশ। একটা ব্যক্তি গঠিত হয় তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, কোন এনভায়রনমেন্টে সে জন্মগ্রহণ করে। সেকেন্ড, তার বংশগতি, তার আগের জন্ম কিরকম ছিল তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা জানি এটা অপশন এ। অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটি এর বৈশিষ্ট্য হলো, দেখুন 3 ধরনের পার্সোনালিটি আছে। একটা হচ্ছে অ্যাক্টোমরফিক, একটা হচ্ছে মেসোমরফিক, আর একটা হচ্ছে এন্ডোমরফিক। ঠিক আছে, এই 3 ধরনের পার্সোনালিটি আছে। এই 3 ধরনের পার্সোনালিটির মধ্যে আমি জাস্ট একটা সিম্পল ডিফারেন্স বলছি। দেখো এন্ডোমরফিক যারা, তারা খুব বেশি সোশিয়াল হয়। খুব বেশি সোশিয়াল বলতে তারা কারোর সাথে মিশতে বেশি সময় লাগে না, ইজিলি কেউর সাথে মিশে যায়। কোনো বন্ধু, নতুন বন্ধুর সাথে মিশতে সময় লাগে না। অ্যাক্টোমরফিক কি হয়, খুব বেশি সোশিয়াল না, মানে একটু ইন্ট্রোভার্ট টাইপ। উনি হচ্ছে এন্ডোটরফিক যে পার্সোনালিটিটা যার হবে, সে কি হবে, বেশি মিশতে পারে মানুষের সাথে। আর অ্যাক্টোমরফিক সে একটু সেলফ কনসিয়াস থাকে, এবং সে
কি হয়, সোশিয়ালি একটু মিলতে পারে না সবার সাথে, বা মিলার তার প্রবলেম হয়। আর মেসোমরফিক হচ্ছে মাঝখানে, সে কিছু কিছু সোশিয়ালও আবার কিছু কিছু আনসোশিয়াল, এটার উপর ডিপেন্ড করে, সে যা চায় সেটা করতে পারে। কিন্তু এন্ডোমরফিক বেশি এক্সট্রোভার্ট, আর একটোমরফিক হচ্ছে ইন্ট্রোভার্ট, মানে হে বেশি সোশিয়াল, মানে কারোর সাথে মিশতে বেশি সময় লাগে না, ইজিলি সে মিশে যাবে। এন্ডোমরফিক মানে একটোমরফিক কি হয়, একটু মিশতে কারোর সাথে সোশিয়াল হতে সময় লাগে। আর তার হচ্ছে মাস্কের, মানে না সে এক্সট্রোভার্ট না হচ্ছে ইন্ট্রোভার্ট। আমি এটাকে আমরা এই এন্ডোমরফিককে আমরা একটা মোটা মানুষ দিয়ে বুঝতে পারি, ঠিক আছে, এন্ডোমরফিককে আমরা একটা মোটা মানুষ দিয়ে বুঝতে পারি। আর মেসোমরফিক হচ্ছে এক মাঝারি, আর একটোমরফিক হচ্ছে আমাদের চিকন। দেখো এন্ডোমরফিক যে বডি স্ট্রাকচার, এন্ডোমরফিকের বডি স্ট্রাকচার একটু মোটা থাকবে, ঠিক আছে ব্যক্তি। আর একটোমরফিক হচ্ছে এক চিকন। এই এন্ডোমরফিকের প্রবলেম হচ্ছে কি জানো, সে চিকন হতে চায় কিন্তু চিকন হতে পারে না, কারণ তার বডির যে পার্সোনালিটি এরকম, সে মোটাই থাকবে। আর একটোমরফিক হচ্ছে কি, সে চিকন, সে যতই খাক না কেন সে কিন্তু আর মোটা হয় না। আর মেসোমরফিক হচ্ছে মাঝখানে, সে চাইলে মোটা হতে পারে, চাইলে চিকন হতে পারে। অনেকে আছে দেখবে জিমে গিয়ে একটু মোটা হয়ে গেছে, জিমে যায়নি আবার চিকন হয়ে যায়, ওরা হচ্ছে মেসোমরফিক। তোমার পার্সোনালিটি কি সেটা বলবে, মোটা চিকন দিয়ে এটা আমরা বুঝতে পারি। তো আমরা এটা বুঝতে পারি যে একটোমরফিক একটু কম সোশিয়াল, সেলফ কনসিয়াস থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো এই যে একটোমরফিকের ব্যাপারে যা বললাম, দেখো তো পেসিমিস্টিক, আনসোশিয়েবল এন্ড রিজার্ভড, একটু সেলফ কনসিয়াস, ঠিক আছে। আনসোশিয়েবল মানে বেশি সোশিয়াল হয় না, একটু পেসিমিস্টিক হয়, অপটিমিস্টিক না। যদি অপটিমিস্টিক থাকতাম তাহলে এটা হবে না, তাহলে পেসিমিস্টিক। তাহলে আমরা এটা বুঝতে পারি 16 নম্বর আনসার হবে বি, কারণ একটোমরফিক একটু আনসোশিয়েবল মানে বেশি সোশিয়াল হয় না, এন্ড রিজার্ভ থাকবে, একটু সেলফ কনসিয়াস মানে বেশি একটা কিছু মানে প্রকাশ করবে না। তো আমরা ইজিলি বুঝতে পারি যে একটোমরফিক টাইপ পার্সোনালিটি হচ্ছে পেসিমিস্টিক, আনসোশিয়েবল এন্ড রিজার্ভ, ঠিক আছে। চলো এবার আমরা দেরি না করে নেক্সট কোশ্চেনে দেখে নিই। হ্যাঁ দেখো বলেছে, who was the personality theorist who adopted trait approach in providing a theory of personality? এখানে বলছে, আচ্ছা এগুলি না বলে, এগুলি আমরা অপশনগুলি না বলে আমরা ডাইরেক্ট আনসারটা বলে দিই যে গর্ডন এলপোর্ট, ঠিক আছে, গর্ডন এলপোর্ট হচ্ছে ট্রেট অ্যাপ্রোচ ইজ প্রোভাইডিং এ থিওরি অফ পার্সোনালিটি। কি করে, গর্ডন এলপোর্ট adopted trait approach in providing a theory in personality, very important person গর্ডন। দেখো একটা এখানে ট্রেট অ্যাপ্রোচের সাথে মনে রাখবে, ট্রেট অ্যাপ্রোচ গর্ডন এলপোর্ট, ট্রেট অফ অ্যাপ্রোচ গর্ডন এলপোর্ট, বাস বারবার পড়তে থাকো, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি, ট্রেট অ্যাপ্রোচ গর্ডন এলপোর্ট, ট্রেট অ্যাপ্রোচ গর্ডন এলপোর্ট, ঠিক আছে। আছে কি এখানে, নেই, তাহলে নান অফ দ্য অ্যাবভ। চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। এখানে এটা ক্লিয়ার করে নি, কি বলেছে, দ্য রোস্টাস ইঙ্ক বোর্ড টেস্ট ইজ এ প্রজেক্ট টেকনিক অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। এটা আনসার হবে সি। কিটা ব্যক্তি, আচ্ছা এইগুলো লেখাটা একটু ডার্ক হয়ে গিয়েছে তার জন্য আমি ইংলিশটা দেখে পড়ছি। দেখো যে ইংবোল্ড টেস্টটা করা হয়, এটা হচ্ছে কি প্রজেক্টিভ টেকনিক, কি টেকনিক, প্রজেক্টিভ টেকনিক অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। প্রজেক্টিভ টেকনিক অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট হচ্ছে ইংবোল্ড টেস্ট। আর ইংবোল্ড টেস্টের ডিটেলস করতে গেলে আরো 15 মিনিট সময় লাগবে, এটা আমরা ডিটেলসে যাচ্ছি না, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। এগুলি তোমরা প্রতি 1.0 কোর্সে পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। প্রত্যেকটা টেস্ট যেগুলি আছে তোমরা ডিটেলসে নোট সহকারে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করবে না। তারপর দেখো কোশ্চেনটা,
তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হবে? 18 নম্বর কোশ্চেনের আনসার অপশন হবে সি। ঠিক আছে, প্রজেক্টিভ টেকনিক অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। 19 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ফুল ফর্ম অফ ইএমআর। ফুল ফর্ম অফ ইএমআর কি হবে এটার আনসার? এডুকেবল মেন্টালি রিটার্ডেড। ফুল ফর্ম অফ ইএমআর কি? এডুকেবল মেন্টালি রিটার্ডেড। আবার বলছি, এডুকেবল মেন্টালি রিটার্ডেড। এডুকেবল মেন্টালি রিটার্ডেড। আমি বারবার পড়ছি কেন? তোমরা যদি শিখে যাও। ঠিক আছে, যতবার শুনবে, যতবার দেখবে, তত ভালো মনে থাকবে। এগুলো শুধু মনে রাখার বিষয়। ঠিক আছে, মনে রাখবে দ্য ফুল ফর্ম অফ ইএমআর হচ্ছে এডুকেবল মেন্টালি রিটার্ড। এডুকেবল মেন্টালি রিটার্ড, ইএমআর। ঠিক আছে, চলো তারপর দেখছি। যেগুলি বুঝার এগুলি তো বুঝিয়ে দিচ্ছি, যেগুলি মনে রাখার সেগুলি মনে রাখার জন্য বারবার রিপিট করছি। ঠিক আছে, তোমরাও নিজেতে কিন্তু বারবার রিপিট করবে, ভিডিওটা বারবার দেখবে, দেখবে এগুলি আর ভুলবে না। ঠিক আছে, চলো এবার কি বলেছে, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়। কোন দুটি শ্রেণী? টু টাইপস, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড এন্ড সোশিয়াল ডিপ্রাইভড। অপশন বি হচ্ছে এটার কারেক্ট আনসার। অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড এন্ড সামাজিক ভাবে বঞ্চিত। তোমরা বলবে অর্থোপেডিক্যালি বুঝলাম যে কারোর হাতে প্রবলেম বা পায়ে প্রবলেম, একটা পা ছোট একটা পা লম্বা, এরকম প্রবলেমই তো অর্থোপেডিক্যালি প্রবলেম। ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে কি বুঝেছো? মানে তার শারীরিকভাবে ঠিক না, মানে কি হয়, শারীরিক প্রতিবন্ধী। তাহলে শারীরিক বলতে কিন্তু এরকমই কোনো হবে, কারোর হাত একটা ছোট বা কারোর পা ছোট বা কোনো রকমের কোনো প্রবলেম, এগুলি বলি আমরা শারীরিক প্রতিবন্ধী। অর্থোপেডিক্যালি এটা বুঝলাম যে অর্থোপেডিক্যালি তো ঠিক আছে, কিন্তু সোশিয়ালি ডিপ্রাইভড এটা কিভাবে ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে পড়ে? দেখো এটা একটা রেজাল্ট, যে সোশিয়াল ডিপ্রাইভ রেজাল্ট কিভাবে? এটা যখনই কারোর পা বেটে বা চিকন বা যেটাই হয়, সে দেখবে বিভিন্ন স্পোর্টস পার্টিসিপেট করতে পারে না। স্কুলে গেলে স্কুলের যে সোশিয়াল যে কালচারটা সেটা ঠিকভাবে সে অংশগ্রহণ করতে পারে না। বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, ঠিক আছে, সেখানে সে পার্টিসিপেট করতে পারে না। কোন একটা রানিং অ্যানুয়াল স্পোর্টস এর মধ্যে রানিং কম্পিটিশন স্কুলের মধ্যে হচ্ছে, সেই স্কুলের মধ্যে রানিং কম্পিটিশন যদি পায়ে প্রবলেম থাকে, তাহলে তো সে রানিং কম্পিটিশন অংশগ্রহণ করতে পারবে না, অংশগ্রহণ করলেও সে জিততে পারবে না। তাই সোশিয়ালি সে কি বঞ্চিত হয়, মানে অন্যদের সাথে মিশতে বা অন্য কিছু করতে কি হয়, তার প্রবলেম হয়। সেজন্যই ফিজিক্যাল চ্যালেঞ্জকে দুইটা করা হয়, একটা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড প্লাস সোশিয়ালি ডিপ্রাইভড। মানে সোশিয়াল বলতে সামাজিক ভাবে সে একটু বঞ্চিত থাকে বিভিন্ন জায়গায়। ধরো একটা কাজ হবে একটা জায়গায় যেখানে একটু কি হয়, এক বস্তা বিষয়, একটা বস্তা জিনিস আছে, যে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে। কোন একটা হ্যান্ডিক্যাপকে বলা যায় এই কথাটা, এই কাজটা করো? বলবে না। তাহলে সে তো এই সমাজেরই না, মানে সেই সামাজিক ভাবে সমাজের তো ঠিকই, মানে কথাটা আমি ভুল বলেছি, সমাজেরই, কিন্তু ঘটনা হচ্ছে সে যে সোশিয়াল ভাবে যে কাজটা করবে সেই অবস্থায় কিন্তু সে নেই। তো ওই এইভাবে কিন্তু সে সোশিয়ালি কিছু বঞ্চিত থাকে। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে দেখো, যে স্কুল ওয়াইড এনরিচমেন্ট মডেল কে নির্মাণ করেছিলেন, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহ শিশুদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব বলে জল হয়। এটার আনসার হবে জোসেফ রেন জিল্লা, জোসেফ রেন জিল্লা। এন্ড আরেকজন আছে সেলি, ডক্টর জোসেফ রেনজিল্লা এন্ড সেলি, দুইজন ছিলেন যে হু ডেভেলপ দ্য স্কুল ওয়াইড। এখানে তোমাদের কোশ্চেন এসছে রেন জুল্লির ব্যাপারে, তোমাদের সময় এরকম অপশন সেম কোশ্চেন আসবে, শুধু অপশনটা চেঞ্জ করে দেবে, সেলির কথা বলবে, তখন কিন্তু তোমরা ফেসে যাবে। তোমরা এখন তো শিখে গিয়েছো। ঠিক আছে, চলো তারপরে দেখি। The word adolescence come from the Greek word, না এটা আমরা ভালোভাবে জানি, এটা গ্রিক ওয়ার্ড না, এটা হচ্ছে কি একটা ল্যাটিন ওয়ার্ড থেকে অ্যাডোলেসেন্সটা এসছে।
ঠিক আছে। আর অ্যাডোলেসেন্স যে ওয়ার্ডটা, সেই অ্যাডোলেসেন্স এর ওয়ার্ডের মানে হচ্ছে টু গ্রো, টু গ্রো। এটা মনে রাখবে, তোমাদের সময় মিনিংটা জিজ্ঞেস করতে পারে যে অ্যাডোলেসেন্স, যে এটার মিনিংটা কি। এটার মিনিংটা হচ্ছে টু গ্রো, মানে বৃদ্ধি হওয়া, রাইট। তাহলে এখন তো গ্রিক ওয়ার্ড অ্যাডোলেন্স কিয়ার এসছে, তাহলে গ্রিক ওয়ার্ড এটা অ্যাডোলেন্স কিয়ার না, এটা হবে ল্যাটিন ওয়ার্ড অ্যাডোলেন্স কিয়ার, রাইট। চলো, আর এটার মিনিংটা আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট কোশ্চেনটা চলো আমরা দেখে নিই। আচ্ছা, নিচের তো কোনোটাই হবে না, আমি বলেছি ল্যাটিন, গ্রিক ওয়ার্ড, জার্মান, ফ্রেঞ্চ, নান অফ দ্য অ্যাবভ। তাহলে ল্যাটিন যেহেতু, তাহলে নান অফ দ্য অ্যাবভ হবে এটার আনসার। দেখো এখানে বলেছে পিয়ার গ্রুপ মিন্স, বা পিয়ার গ্রুপ বলতে কি বোঝায়। পিয়ার গ্রুপ হচ্ছে এরকম যাদের একরকম বয়স, সাপোজ 5 জন ব্যক্তি বা 5 জন স্টুডেন্ট যাদের বয়স সেম, যাদের সোশিয়ালি পজিশন সেম, সেম এজ, অনেক কিছু মিল আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তখন তাদেরকে বলা হয় পিয়ার গ্রুপ। কি গ্রুপ বলা হয়? পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ কখন বলা হয়? যখন বয়স সেম, সেম ক্লাসমেট, ধরো ক্লাস 7-এর 5টা স্টুডেন্ট নিয়ে নিলাম, তাদের বয়স সেম হবে, একই ক্লাসে পড়ছে, একই রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, বিভিন্ন ইন্টারেস্টও তাদের সেম সেম মিলে, তখন সেই 5 জনের যে গ্রুপটা, সেই গ্রুপটাকে বলা হয় পিয়ার গ্রুপ। তাহলে অপশন সি হচ্ছে আমার এই কোশ্চেনের আনসার। গ্রুপ অফ পিপল হু আর অল অফ দ্য সেম এজ এন্ড সোশিয়ালি পজিশন, মানে সোশিয়াল পজিশন অলমোস্ট সেম, তাদেরকে বলা হয় পিয়ার গ্রুপ। ঠিক আছে। মোটিভেশন, নেক্সট কোশ্চেন যেটা, মোটিভেশন শব্দটির যে বুদ্ধিত্ব এখানে বলেছে দ্য ওয়ার্ড মোটিভেশন হ্যাজ বিন ডিরাইভড ফ্রম, মানে এটার বেঙ্গলিটা হচ্ছে বুৎপত্তিগতভাবে, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ডিরাইভড ফ্রম। ঠিক আছে। তো মোটিভেশন অ্যাকচুয়ালি যে ডিরাইভড ফ্রম হচ্ছে মুভার, মুভার থেকে এসছে। আর মুভার এই এটার ওয়ার্ডের মানে হচ্ছে টু মুভ, মানে পরিবর্তন করা, টু মুভ। ঠিক আছে। এখানে আছে মুভার কোথা, ল্যাটিন ওয়ার্ড মোটিভার, ল্যাটিন ওয়ার্ড মোটিভ, মোটিভ এটা ল্যাটিন ওয়ার্ড মোটিভার, ল্যাটিন ওয়ার্ড মুভার্স নট, এটা হবে, এটা হবে ল্যাটিন ওয়ার্ড, আনসার কিটা ল্যাটিন ওয়ার্ড মুভার হবে, এটা আনসার MOVER। আর এটার মিনিং, এই মুভার যে মিনিংটা হচ্ছে টু মুভ, একটু চেঞ্জ করা আর কি। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে। ইমোশন ইজ জেনারেল আর দ্য প্রোডাক্ট অফ, কি বলেছে, আর দ্য প্রোডাক্ট অফ, ইমোশনটা কার কার প্রোডাক্ট, মানে রেজাল্ট, কার রেজাল্ট, আত্মদর্শন হলে ইমোশন হবে, নাকি প্রত্যক্ষণ করলে, না পরিণমন করলে, কোনোটাই না। ইমোশন হচ্ছে একটা সেন্সেশন, একটা অনুভূতি, একটা ইমোশন কি একটা অনুভূতি, যেটা আমাদের ইতিহাস বা পাস্ট যে এক্সপিরিয়েন্স থেকে আমাদের বডিতে আসে, আর সেই সেন্সেশনটা দেয় আমাদেরকে ব্রেন। ব্রেনের কারণে কিন্তু অ্যাকচুয়াল ইমোশনটা হয়, আমরা তো হার্টকে দোষ দেই, ঠিক আছে না, হার্টের মধ্যে নাকি সব ফিলিংস হয়। অ্যাকচুয়ালি যে ইমোশন বিষয়টা, এটা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের কারণে আমাদের ব্রেনের একটা বডিতে একটা সেন্সেশন ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি ইমোশন। তাহলে উপরের এখানে 3টে অপশনের মধ্যে কোনোটাই কারেক্ট না, না ইন্ট্রোস্পেকশন, না পারসেপশন, না ম্যাচুরেশন, নান অফ দ্য অ্যাবভ। এটা হবে একটা ব্রেনের সেন্সেশন বডিতে। ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো অপারেন্ট কন্ডিশন থিওরি, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশন থিওরি, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি। অপারেন্ট কন্ডিশন থিওরিটা দিয়েছে BF স্কিনার, মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট। অপারেন্ট থিওরি অফ লার্নিং, অপারেন্ট কন্ডিশন থিওরি অফ লার্নিং, আর একটা হচ্ছে এরপরের কোশ্চেনটা আই থিঙ্ক ক্লাসিক্যাল কন্ডিশন অফ লার্নিং। এটা দিয়েছে অপারেন্ট কন্ডিশন থিওরি অফ লার্নিং দিয়েছে BF স্কিনার, আর ক্লাসিক্যাল দিয়েছেন প্যাভলভ, মনে রাখবে। ক্লাসিক্যাল হচ্ছে প্যাভলভ, আর
অপারেন্ট হচ্ছে বিএফ স্কিনার। ভেরি ইম্পর্টেন্ট, দুইটা কোশ্চেন এসে পড়েছে, কতটুকু ইম্পর্টেন্ট দেখো। ক্লাসিক্যাল যে কন্ডিশন থিওরি, এটা হচ্ছে প্যাভলভ, এখানে পুরো নাম হচ্ছে ইভান প্যাভলভ, ঠিক আছে, ইভান প্যাভলভ। যে ক্লাসিক্যাল, যেটা পরের কোশ্চেনের আনসার, এখানে কি আছে এটাও না, দেখো বিএফ স্কিনার দিয়েছে অপারেন্ট কন্ডিশন, ঠিক আছে, অপারেন্ট কন্ডিশন হচ্ছে বিএফ স্কিনার, তাহলে এখানে এটা তো হবেই না। কার্ট লুইন এটা হবে না, জেবি এটাও তো হবে না, নান অফ দ্য অ্যাবভ। 27 ও নান অফ দ্য অ্যাবভ आंसर, আর 26 ও নান অফ দ্য অ্যাবভ, কারণ 26 এর মধ্যে কিন্তু বিএফ স্কিনারটা দেওয়া হয়নি, ঠিক আছে। যদি এখানে বিএফ স্কিনার থাকে